This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে গোটা দিন ধরে রাজ্য রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়েই আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী একেবারে নিয়ম করে প্রায় প্রতিদিনই নবান্নে কিন্তু সাংবাদিক সম্মেলন করছেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন কাজের জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকেও তিনি মুখ্য সচিব এবং তার যে বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত তাদের পাশে নিয়ে আজকেও তিনি সাংবাদিক সম্মেলন করলেন নবান্ন থেকে এবং এই সাংবাদিক সম্মেলনেও উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক। তার মধ্যে প্রথম সমুদ্র বন্দর নির্মাণ, এই ইস্যুটি আজকে উঠে এসেছে এবং শুভেন্দু অধিকারী তার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছেন যে এর আগে রাজ্য সরকার কেন্দ্রের একাধিক প্রকল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে পারেনি বা করতে চায়নি, যার কারণে তার খেসারত দিতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। অর্থাৎ কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা রাজনৈতিক কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সুযোগ সুবিধা নিতে চায়নি, ফলে একাধিক কেন্দ্রীয় প্রকল্প এবং তার জন্য যে বরাদ্দকৃত অর্থ তার সুবিধা বা তার সুফল পায়নি রাজ্যের সাধারণ মানুষ। আপনারা জানেন যে গতকাল একেবারে এসছিলেন আদানি কর্ণধারের এমডি করণ আদানি। আপনারা জানেন যে তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের একটা কথা চলছিল বিগত সরকারের আমলে, বিগত তৃণমূল সরকারের আমলে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে জমি জটের কারণে পরবর্তীকালে সেই প্রকল্প থেকে পিছিয়ে আসে আদানি গোষ্ঠী। কিন্তু এই করণ আদানি নবান্নতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবার পর এই বন্দর তৈরি এবং অন্যান্য যে বন্দর রয়েছে সেই বন্দরের পরিকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নের নতুন দিশা আনতে চলেছে এই রাজ্য সরকার। এমনটাই আজকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাগরমালা বলে যে কেন্দ্রীয় প্রকল্প, তার সাথেও সরাসরি যুক্ত হতে চলেছে এই রাজ্য এবং সেখানে প্রায় যেখানে বন্দর হওয়ার কথা প্রায় 1700 একর জমিকে প্রাথমিকভাবে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে এবং এই বন্দর যদি নির্মাণ হয়, পশ্চিমবঙ্গের বুকে এই সমুদ্র বন্দরের গুরুত্ব বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। কিন্তু দিনের পর দিন এর পরিকাঠামো উন্নয়ন বলুন, তার যে নর্মাল যে বিষয়গুলো সেগুলো উপেক্ষিত থেকেছে, যার ফলে অর্থনৈতিক লোকসানের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। কিন্তু এই যে বন্দর নির্মাণের বিষয়ে উপযুক্ত পদক্ষেপ এই সরকার গ্রহণ করবে, তার জন্য একটা ইতিবাচক আলোচনা হয়েছে আদানি গোষ্ঠীর যিনি এমডি করণ আদানির সঙ্গে। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গেও কিন্তু একান্ত সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সাথে সাক্ষাৎ হবার পরে বেশ কিছু প্রকল্প রাজ্যে আসতে চলেছে, এমনটাই কিন্তু আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে গঙ্গাসাগরের যে মেলা হয়, জানেন যে গঙ্গাসাগরের যে মেলা হয় সাগর মেলা, সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্তের বহু ভক্ত এখানে আসেন এবং পুণ্য অর্জনের আশায় গঙ্গাসাগরে তারা আসেন। এই গঙ্গাসাগর মেলাকে একটা আন্তর্জাতিক মেলার রূপ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার। অর্থাৎ এই যে সাগরের যে মেলা, কপিল মুনির আশ্রম, যার পুরাণগত নানান ব্যাখ্যা রয়েছে এবং তার টানে পুণ্য অর্জনের আশায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ এখানে আসেন, সমবেত হন। এবারে এই মেলা প্রাঙ্গণের যে যারা আসবেন যাদের তারা সেই মেলা প্রাঙ্গণে সঠিকভাবে থাকতে পারেন, পুজো দিতে পারেন, স্নান করতে পারেন এবং যে পরিকাঠামোগুলো দরকার, এই মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করবার প্রকল্প কিন্তু নিল বর্তমান রাজ্য সরকার। এবং পাশাপাশি ওয়াটার মেট্রো দেশের বিভিন্ন প্রান্তে একেবারে সাধারণ মানুষের স্বার্থে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পরিবেশ বান্ধব ব্যবস্থা বলুন, দূরত্ব কম সময়ে দূরত্ব অতিক্রম করবার জন্য এই ওয়াটার মেট্রোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে কেরালার কোচিতে এই ওয়াটার মেট্রো শুরু হয়ে গিয়েছে। এখন প্রশ্ন যে ওয়াটার মেট্রোটা কি? এই ওয়াটার মেট্রো হচ্ছে এমন একটা জলযান পরিষেবা যেখানে ধরুন খাল বলুন, সেখানে যদি কোনো নালা থাকে একটু পরিসর বা নদী, এগুলোকে ব্যবহার করে বৈদ্যুতিন
বৈদ্যুতিক মানে সক্রিয় যে জলযান, যেটাকে ফেরি সার্ভিস বলে, বা স্টিমার হতে পারে, বোট হতে পারে, তার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবার পরিকল্পনার জন্যই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ওয়াটার মেট্রো চালু হয়েছে। ইতিমধ্যে কেরালার কোচিনে সফলভাবে এই প্রকল্প চলছে, যাতে উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ। পরবর্তী ধাপে সেটা আসামে করবার কথা, এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই ওয়াটার মেট্রো যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য প্রাথমিক সম্মতি কিন্তু পাওয়া গিয়েছে। খুব শীঘ্রই কলকাতার বুকে যে সমস্ত ঘাটগুলো আছে, সেই ঘাটগুলোর আধুনিকীকরণের কাজ শুরু করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং দেখুন, কলকাতা হচ্ছে একেবারে মাঝখান দিয়ে হুগলি নদী গিয়েছে, গঙ্গা নদী গিয়েছে। বহু মানুষ, তার একদিকে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এই সমস্ত জায়গা থেকে বহু মানুষ প্রতিদিন সরকারি কাজের জন্য বলুন বা অন্যান্য কাজের জন্য বলুন, নদী পেরিয়ে তাদের আসতে হয়। ফলে এই যে যদি ওয়াটার মেট্রো এটা চালু হয় এই সমস্ত জায়গায়, তাহলে হাজার হাজার মানুষ যারা নিত্যদিনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ তারা কাটাতে পারবেন খুব স্বল্প পয়সায়। যেমন মেট্রোর যেভাবে কাজ করে, মেট্রোর যেভাবে কম পয়সায় একেবারে আরামদায়ক পরিস্থিতিতে একটা দূরত্ব অতিক্রম করা সম্ভব, সেইভাবেই এই ওয়াটার মেট্রো কিন্তু কাজ করবে। জলযান পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই ওয়াটার মেট্রো প্রকল্প যদি এখানে স্থাপিত হয়। এবং সেটা একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে দ্রুতগামী জলযান, এবং সাধারণ মানুষের যে পরিষেবা, সেই পরিষেবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে আগামী দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণা। ফলে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে, কারণ দেখুন, আপনারা জানেন যে ভোটের সময় নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলুন, প্রধানমন্ত্রী মোদিজির কথাই বলুন, তারা কিন্তু বারংবার বলেছেন যে বাংলার উন্নয়নের গ্যারান্টার থাকছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। এবং এই বাংলা জয়কে প্রধানমন্ত্রী যে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় পরিষ্কার হয়ে গেছে। রাজ্যে দেশের একাধিক প্রান্তে যখন তারা প্রধানমন্ত্রী সফরে গিয়েছেন, সেখানে যেমন বাংলা জয়ের বিষয়ে বলেছেন, পাশাপাশি বিদেশের মাটিতে গিয়েও বাংলা জয়ের বিষয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ফলে আগামী দিনে বাংলার জন্য যে বিশেষ আর্থিক প্যাকেজ কেন্দ্রীয় সরকার ঘোষণা করবে, সেটা সময়ের অপেক্ষা মাত্র। এবং একাধিক যে প্রকল্প, কেন্দ্রীয় যে প্রকল্প, দেখুন আয়ুষ্মান ভারত প্রকল্প এতদিন ধরে পশ্চিমবঙ্গে চালু হয়নি, চালু করতে দেয়নি পূর্বতন সরকার। এই সরকার আসবার পর আয়ুষ্মান ভারত প্রকল্পের কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে। এই রকম বিভিন্ন প্রকল্পে কিন্তু টাকা আসতে শুরু করেছে রাজ্য সরকারের কোষাগারে। ফলে যে মাথার ওপর যে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে রেখে পূর্বতন তৃণমূল সরকার বিদায় নিয়েছিল, সেই জায়গা থেকে ফিরে আসবার লড়াইটা যে বর্তমান রাজ্য সরকারের কাছে কঠিন, সেটা বিলক্ষণ জানেন যারা আমলা রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন, তারা জানেন। কিন্তু সেটাকে অতিক্রম করে কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে রাজ্যের যে বিভিন্ন ড্রব্যাকসগুলো রয়েছে, উন্নয়নের দিক থেকে যে সমস্ত জায়গায় রাজ্য পিছিয়ে রয়েছে, সেই পিছিয়ে পড়া রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদি ভিত্তিকে শক্তিশালী করবার লক্ষ্যে এই সরকার যে বদ্ধপরিকর, সেই ইঙ্গিতই কিন্তু আজকের নবান্ন থেকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্র বাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল, এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা, যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। এটি আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন, এবং ভারত সরকার 17টি
আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালাতে হয়েছে, কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। আমরা পরের বিষয়টি আসি যে দেখুন মানে নির্বাচনের 2 মাসের এখনো অতিক্রান্ত হয়নি, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সাজানো বাগান, বিশেষ করে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেসের সাজানো বাগান, এতদিনের সাজানো বাগান, সেটা কার্যত তছনছ হয়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার নেতৃত্বে ইতিমধ্যে 60 জন বিধায়ক নতুন তৃণমূল ব্লক তৈরি করেছেন, যাতে কার্যত একঘরে হয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা দেখলাম যে তারা স্পিকারের কাছে চিঠি দিয়ে সশরীরে উপস্থিত ছিলেন প্রায় 60 জন বিধায়ক, এবং তারা তাদের চিঠির দাবি মতো বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত করেন, এবং সেখানে দলের মুখ্য সচেতক হিসাবে আকরুজ্জামানের নাম তারা বলেন। এরপরে সাংবাদিক সম্মেলন করেন তারা, এবং সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিধানসভা নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে দল আগামী দিনে কোনো প্রচারে যাবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে হ্যাঁ, একটা জায়গায় পথ খোলা রেখেছিলেন কালকে, যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান পরামর্শদাতা হিসাবে থাকতে পারেন। এই যে প্রধান পরামর্শদাতা, তাহলে এখানে একটা প্রশ্ন উঠছিল যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের রাশ কি কার্যত কেড়ে নিলেন নব্য তৃণমূল ব্লক? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার নেতৃত্বে যে নতুন ব্লক, তারা কি কার্যত দলের রাশটা কেড়ে নিল? এবং এখানে একটা জায়গায় বারংবার বলা হচ্ছিল, প্রশ্ন উঠছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই কি পরামর্শদাতা হিসেবে থাকবেন, নাকি একেবারে তিনি মানে সর্বোচ্চ নেত্রী যেমন ছিলেন সেই সর্বোচ্চ নেত্রী পদেই তিনি আসীন থাকবেন? এটা নিয়ে কালকের থেকে একটা জল ঘোলা হচ্ছিল। 60 জনের যারা টিম নব্য তৃণমূল ব্লক, তারা বলছেন, তাদের একাংশ বলছিলেন যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধান পরামর্শদাতা হিসেবে থাক, তার পরামর্শ আমরা গ্রহণ করব। অন্যদিকে বাকি যারা রয়েছেন তারা বলছেন যে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বোচ্চ নেত্রী, তিনি দল চালাবেন, তার নাম দিয়ে প্রচার হবে। কিন্তু এই পরিস্থিতি কি মানতে চাইবে নব্য তৃণমূল ব্লকের নতুন 2 সেনানী? প্রশ্ন সেই জায়গায়। গতকাল এই নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। আজকে আমরা লক্ষ্য করলাম যে বৈঠক শেষে বেরোনোর পর, আজকেও বৈঠক হয়েছে, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেরোনোর পর উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া এবং পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, তারা কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন যে আমরা সই করেছিলাম, আমাদের বলা হয়েছিল যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, আমরা সেই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সর্বোচ্চ পদে থাকবেন বলেই আমরা সই করেছি। ফলে এখানে কোনো আপোষের জায়গা নেই। অর্থাৎ এই যে মানে এই রবীন্দ্রনাথের গানটার কথা তো আপনাদের মনে আছে, যে শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা, এই যে যাওয়া এবং আসা, এর জল কোন দিকে গড়াবে সেটা কিন্তু আগামী দিনে নজর থাকবে। এবং এই পরিস্থিতি এড়াতে গতকালই আপনারা জানেন যে তড়িঘড়ি করে তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে। রাজ্য কমিটি থেকে শুরু করে জেলা কমিটি, ব্লক কমিটি, সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতীকটা কার দিকে থাকবে, গতকাল যেটা মনে হয়েছিল যে যা অবস্থা, যা নিয়ম রয়েছে, তাতে তৃণমূল সুপ্রিমো নিজের গড়া দলের প্রতীক ধরে রাখতে পারবেন কি না। যেমন আমরা দেখেছি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হাত থেকে তার দলীয় প্রতীক নিয়ে চলে গিয়ে হাতছাড়া হতে হয়েছিল, দলীয় প্রতীক হাতছাড়া হয়েছিল উদ্ধব ঠাকরের। সেই একই পরিস্থিতি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে? তার নিজের হাতে যে দল গড়েছিলেন সেই দলের যে ঘাসফুল প্রতীক, সেটাকে হাতছাড়া হবে, নব্য তৃণমূল ব্লকের দিকে সেই প্রতীক চলে যাবে, নাকি দল এখনই ভাঙছে না? এবং এই যে একটা সূক্ষ্ম একটা বিরোধ শুরু হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী থাকবেন, নাকি নব্য তৃণমূল ব্লক নিজেদের মতো করে দল চালাবে, আগামী দিনে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের পরিণতি কি হতে পারে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে। 3 নম্বর পয়েন্ট আজকে আলোচনা করব। দেখুন, আবার সেই সংবাদ শিরোনামে হুমায়ুন কবির।
বরাবরই ভোটের আগে থেকে শুরু করে তিনি একেবারে সংবাদ শিরোনামে রয়েছেন এবং সকলকে তাজ্জব করে মুর্শিদাবাদের মতো জায়গা থেকে 2টি আসনে, রেজিনগর, ভরতপুর থেকে তিনি 2টি আসন থেকেই জয়ী হয়েছেন। তবে দেখুন, নিয়ম অনুযায়ী আগামী দিনে নন্দীগ্রাম এবং এই রেজিনগরে উপনির্বাচন হবে, কারণ শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নন্দীগ্রাম ছেড়ে দিয়েছেন, হুমায়ুন কবির তিনি ছেড়ে দিয়েছেন রেজিনগর। এবং আজকে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে দলের যে তিনি প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি বার্তা পাঠিয়েছেন হুমায়ুন কবির। কি বলছেন হুমায়ুন কবির? হুমায়ুন কবির বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জিততে পারবেন না জানেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে রিকোয়েস্ট করে যে আমাকে বিধানসভায় পাঠাও, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় পাঠাতে পারি, কারণ তিনি দলের সর্বোচ্চ নেত্রী, একটা সময় তিনি আমার নেত্রী ছিলেন। তাহলে এই যে কিভাবে পাঠানো যাবে, তিনি বলছেন রেজিনগরে 81,000 ভোটে আমি জিতেছি, বিজেপির থেকে আমার ভোটের ব্যবধান ছিল 59,000 ভোট। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে রিকোয়েস্ট করেন, আবার বলছি রিকোয়েস্ট করেন যে বিধানসভায় যেতে চান, তাহলে রেজিনগর আসন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে দিতে রাজি আছি। এখন হুমায়ুন কবিরের এই আবেদনে কতটা সাড়া দেয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি আবার নন্দীগ্রামের মাটি থেকে লড়াই করবেন, নাকি তিনি রেজিনগরের মতো একটা আপাত দৃষ্টিতে একটা সুরক্ষিত আসনে তিনি রিকোয়েস্ট করে হুমায়ুন কবিরের আবেদনে সাড়া দিয়ে তাকে রিকোয়েস্ট করে তিনি রেজিনগরে দাঁড়াবেন? এটাও কিন্তু আজকে হুমায়ুন কবিরের আজকের যে বক্তব্য সেটাতে উঠে এসেছে। এবং পাশাপাশি দেখুন, এই যে তৃণমূল কংগ্রেসের ভোটে যে নজিরবিহীন পরাজয়, তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ বলুন, বিধায়ক বলুন, দলীয় নেতা বলুন, জেলা স্তরের নেতা বলুন, সবাই কিন্তু আঙুল তুলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আইপ্যাককে নিয়ে সাধারণ নেতা কর্মীদের সেন্টিমেন্ট না বুঝে কর্পোরেট ধাঁচে দলটাকে চালাতে গিয়েছিল, যার জন্যই কার্যত ভরাডুবি ঘটে তৃণমূল কংগ্রেসের। ফলে এই যাবতীয় যে ভোট বিপর্যয়, ফলাফলের ওপর যে প্রভাব, এর গোটা দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। হুমায়ুন কবির আজকে বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা অনেকটা ধৃতরাষ্ট্রের মতো, অন্ধ পুত্র স্নেহর মতো। ওইদিকে পুত্র স্নেহ, এইদিকে অন্ধ ভাইপো স্নেহর মতো। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করবার জন্য, তাই একাধিক বিরোধিতা সত্ত্বেও দলের বর্ষিয়ান নেতাদের তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি, দিনের পর দিন তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এইভাবে তিনি প্রশ্রয়ের কারণেই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবি। তাই অবিলম্বে তদন্তকারী সংস্থা যারা তদন্ত করছে, হুমায়ুন কবির বলছেন তাদের উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা এবং পশ্চিমবঙ্গে নয়, সরাসরি উড়িষ্যাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা। ফলে দলীয় ক্ষোভের আগুনের নিশানা এই মুহূর্তে কিন্তু অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে তার অভিষেক ঘটবে, কিন্তু সেই অভিষেকই এখন তৃণমূল কংগ্রেসের সবচাইতে পথের কাঁটা। দলের অভ্যন্তরের বিরোধের আগুন, প্রতিবাদের আগুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যেভাবে ধাবিত হচ্ছে, তাতে করে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার কী হতে চলেছে, সেই প্রশ্নও কিন্তু জন্ম নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে 2 তারিখে তিনি ধর্ণা মঞ্চে গিয়েছিলেন ওয়াই চ্যানেলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দলের ভেতরেই কার্যত কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে তৈরি দল, দলের রাজ তার হাতে থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন। কার্যত নিজের দলেই কার্যত ঘরের বাইরে পৌঁছে গিয়েছেন তিনি। এই মুহূর্তে আবারও তৃণমূল সুপ্রিমো কিন্তু আজকে পথে নামলেন। এবং যেটা রাজনৈতিকরা বলেন, অভিজ্ঞ যারা সাংবাদিক যারা রয়েছেন, যারা রাজনৈতিক রয়েছেন, যে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক নেত্রী হিসাবে, শাসক প্রশাসক হিসাবে অনেকটাই সফল। অর্থাৎ বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, রাস্তায় নেমে আন্দোলন, অর্থাৎ স্ট্রিট ফাইটার বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উত্থান, সেটা কিন্তু বিরোধী দলনেত্রী হিসাবেই। ফলে এই যে চারিদিকে কোণঠাসা অবস্থা, দলের একে একে সাংসদ, তার কাছের লোকেরা ভোটের পরাজয়ের পর তাকে বিট্রে করে চলে যাচ্ছে, একেবারে মানে কি বলবো, সিংহাসনচ্যুত একজন তৃণমূল নেত্রী হিসাবে তিনি বসে আছেন, তার কাছের লোকেরা তার ধারে কাছে ঘেঁষছে না।
যে মঞ্চে টলিউড জগতের উজ্জ্বল নক্ষত্ররা আলো করে বসে থাকতো, তাদের টিকিটই খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদেরকে তিনি ভালোবেসে ভরসা করে বিভিন্ন পদে বসিয়েছিলেন, একেবারে আবুল বসারের মতো যাকে তারা বিখ্যাত কবির সঙ্গে পর্যন্ত তুলনা করে দিয়েছিলেন, তারাও কিন্তু মমতার কাছে আজকে নেই। ফলে আবার তিনি আজকে রাস্তায় নেমেছেন। তিনি আজকে প্রথমে রাজা রামমোহন যে দপ্তর রয়েছে, সংগঠনের অফিস রয়েছে, সেখানে গিয়েছেন। সেখানে বিভিন্ন মনীষীদের মূর্তিতে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি নেতাজি সুভাষচন্দ্র মূর্তির চলে যান, সেখানে তিনি শ্রদ্ধা অর্পণ করেন এবং তারপরে তিনি চলে যান তার বাড়ির কাছে কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরের যে মন্দির সেটা পরিদর্শন করেন, করে আজকে তিনি তার যে কর্মসূচি সেটাকে শেষ করেন। অর্থাৎ বেশ কিছুদিন ঘরের মধ্যে আটকে থাকার পর আবারও কিন্তু বিরোধী নেত্রী হিসাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় ফের রাস্তায় নামতে চাইছেন? এই প্রশ্ন, এবং এই রাস্তায় নামলেও আদতেও দলীয় রাশ কি তিনি ধরে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে? কারণ একের পর এক তার অনুগতরা যেভাবে দলের মধ্যে বিদ্রোহী হয়ে উঠছে, এই বিদ্রোহের আগুন থেকে বাঁচা হয়তো এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে একটা কঠিন চ্যালেঞ্জ হিসাবে হয়ে দাঁড়িয়েছে। আর দেখুন, দিকে দিকে তো মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছিলেন যে যারা দুর্নীতি, যারা সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে কোনো মতে রেয়াত করা হবে না, আইন মেনে তাদের জেলে ভরার কাজ শুরু হবে, মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক, পুরপিতা, কাউন্সিলর একের পর এক গ্রেপ্তার হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কোথাও চোর চোর স্লোগান হচ্ছে। জনরোষ যে কতটা প্রবল হতে পারে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল নেতারা ছিলেন, যারা সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত, যারা মানুষের ওপর অত্যাচার করেছেন, তারা এখন বুঝতে পারছেন যে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করলে জনরোষ কিভাবে আঁচড়ে পড়তে পারে, তার টের পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতারা। এবং আজকে এই আবহেই বিধাননগরের যিনি মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি পদত্যাগ করলেন আজকে। তিনি বললেন কাজ করা যাচ্ছে না, অনেক কাউন্সিলর আসছেন না। তিনি পদত্যাগ করে কিন্তু আজকে বেরিয়ে গেলেন বিধাননগর পুরসভা কর্পোরেশন থেকে। যদিও সেখানকার বিধায়ক শারদ মুখোপাধ্যায়, বিজেপির বিধায়ক, তিনি বলছেন যে কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করেছেন, ভালো কথা, কিন্তু তার নামে এত দুর্নীতি রয়েছে, এতগুলো সম্পত্তি রয়েছে, সেগুলোকে আড়াল করবার জন্যই তিনি নাকি এই পদ থেকে পদত্যাগ করলেন। এবং এই পদত্যাগের পর বিজেপির পক্ষ থেকে গোটা বিধাননগর পুর নিগম যেটা রয়েছে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা হলো আজকে। এর পাশাপাশি শওকত মোল্লা, একটা সময় দাপুটে নেতা, ভাঙড়ের দাপুটে নেতা শওকত মোল্লা, যার মানে নির্দেশে বাঘগরুতে এক ঘাটে জল খেত তৃণমূল কংগ্রেস, শেষ কথা বোমা মারার ওস্তাদ ছিলেন। ভরা প্রশাসনিক সভায় তিনি একটি বাস স্ট্যান্ড চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বসে যাও, তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোমা বাঁধিস। ভরা প্রশাসনিক সভায় নেত্রী মানে একজন মুখ্যমন্ত্রী বলছেন তুই তো বোম বাঁধিস। তারপরেও কিন্তু দাপট কমেনি শওকত মোল্লার। আজকে এনআইএর টিম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর টিম পৌঁছে যায় শওকত মোল্লার বাড়িতে। তিনি ছিলেন না, তার ছেলেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এনআইএর যে যা তথ্য উঠে আসছে এই মুহূর্তে, তাতে শওকত মোল্লার মতো দাপুটে নেতাও কিন্তু এখন গর্তে ঢুকে পড়েছে, এটা বলাই যেতে পারে। এবং আগামী দিনে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেদিকেও নজর থাকছে গোটা রাজ্যের রাজনীতির। শেষ করি আরেকটি বিষয় নিয়ে। দেখুন, এই সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিজেপি সভাপতি যিনি একেবারে পরিষ্কার বলেছিলেন যে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলেছিলেন যে ভোটে জেতার পর বিরোধী দলের কোনো পার্টি অফিস ভাঙচুর করা যাবে না, কোনো বিরোধী দলকে আক্রান্ত হতে দেওয়া যাবে না। এবং তারপরে আমরা দেখলাম যে গত তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানে বিরোধী দল হিসেবে বামফ্রন্ট, সিপিআইএম, কংগ্রেসের যে পার্টি অফিসগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেই পার্টি অফিসগুলো কিন্তু খুলতে শুরু করেছে। মোহাম্মদ সেলিম কুচবিহারে গিয়ে একাধিক পার্টি অফিস খুলেছেন। এবং গতকাল আমরা রায়গঞ্জের বুকেও দেখলাম যে রায়গঞ্জের পুরসভার অন্তর্গত একটি সিপিআইএমের পার্টি অফিস দীর্ঘদিন ধরে দখল করেছিল তৃণমূলী দুষ্কৃতীরা, সেটাও কিন্তু ফের দখলে নিতে পারলো সিপিআইএম দলের কর্মী সমর্থকেরা। সেখানে রীতিমতো সভা করে সেই জায়গায় কিন্তু তারা দখল মানে পুনরুদ্ধার করলো, দখল বলবো না, পুনরুদ্ধার করলো সিপিআইএম। এবং এটা রাজ্যের
বিভিন্ন জায়গায় চলছে বলেই কিন্তু সূত্র মারফত খবর। অর্থাৎ এই যে সৌজন্যের যে রাজনীতিটা, কারণ দেখুন বারংবার তো এটা বলা হয় যে একটা সরকার চললে তাতে একটা বিরোধী কণ্ঠস্বর শক্তিশালী হতে হয়, তাহলে গণতন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে, গণতন্ত্র সঠিক নিয়মে চলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী পরিসরকে খাটো না করে, দেখুন তৃণমূল সরকারের আমলে রাজ্যে তো বিরোধী শূন্য করে দেওয়া হয়েছিল। কোথাও যদি একটিমাত্র পুরসভা বামেদের দখলে ছিল, সেটাও ছলে বলে কৌশলে আজ তারও দখল করে নেওয়া হয়েছিল। এই যে বিরোধী শূন্য রাজনীতি করবার যে প্রয়াস, তার খেসারত কিন্তু দিতে হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসকে। বিরোধী দলকে উঠতেই দেওয়া হয়নি। একের পর এক জেলা পরিষদ, আপনি পঞ্চায়েত, পুরসভা দখল করে নিয়েছিল গায়ের জোরে তৃণমূল কংগ্রেস। কিন্তু আসার কথা, বিজেপি ক্ষমতায় আসার পর বিরোধীদের রাজনীতি করবার জন্য সম্মানজনক পরিসর যে দেওয়া হচ্ছে, সিপিআইএম এর দলের পার্টি অফিস খোলার বিষয়ে, এটা কিন্তু অত্যন্ত একটা ইতিবাচক দিক হিসাবেই চিহ্নিত থাকছে। এই রাজনৈতিক সৌজন্য পশ্চিমবঙ্গের চিরন্তন ঐতিহ্য এবং এই রাজনৈতিক সৌজন্য আগামী দিনেও বজায় থাকবে বলেই কিন্তু বিরোধী দলের নেতা নেত্রীরা এই মুহূর্তে মনে করছেন। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের এই বিশেষ অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.